কোন পথে? ডাক্তার জাহিদুর রহমান ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। এই যে সংকট, এই সংকটের সমাধান কি? আপনি একটি লেখা লিখেছেন, জুলাই সনদ রাজনীতিতে যে সংকট তৈরি হতে পারে, এবং আজকে আরেকজনের লেখা পড়লাম আমি, তিনি বলছেন যে ঐক্যমত্য না হলে দেশে টালমাটাল অবস্থার তৈরি হতে পারে। এরকম কি কোনো আশঙ্কা রয়েছে কিনা? আশঙ্কা তো রয়েছেই। ইনফ্যাক্ট আমাদের সমাধান হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ব্যালেন্স বা ইকুইলিব্রিয়াম প্রতিষ্ঠা হওয়ার মধ্য দিয়ে। যেমন ধরুন, নাহিদ ইসলাম আজ বলছেন যে নোট অফ ডিসেন্ট ছাড়া জুলাই সনদ হবে, বা গণভোটেও সেভাবে যাবে, এই ধরনের আলাপ আছে বা সুপারিশ সেরকম আছে। একই সাথে জামায়াত ইসলামের কথা আমরা যদি বলি, যে গতকালই আমি ভুল না করলে জনাব আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তাদের একটা কর্মসূচিতে বলেছেন সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করবেন। আমার কাছে অবশ্য মনে হয় জামাত আঙ্গুল অলরেডি বাঁকা করেই রেখেছে, মানে নতুন করে বাঁকা করার কিছু নেই। প্রথম থেকে তার আঙ্গুল বাঁকা অনেক দিন থেকে বাঁকা করেছে। এই যে লোয়ার হাউস পিআর লাগবে, গণভোটটা নভেম্বরে লাগবে, এগুলো সবই আসলে আঙ্গুল বাঁকা করে রাখা। কিন্তু এই কথাগুলো বা এই কাজগুলো তারা কেন করছেন? আমি মনে করি দলগুলোর মধ্যে একটা প্রত্যেকের কতগুলো হিসাব নিকাশ আছে, প্রত্যেকের কাছ থেকে সেই হিসেব নিকাশে একটা ইকুইলিব্রিয়ামের পয়েন্টে আসলে পৌঁছতে হবে। জামাতের তার নিজস্ব রাজনীতি আছে, সে অলরেডি যেসব কথা বলেছে সেটা থেকে পুরো সরে না এসে সে চায় যে বিএনপিও কিছুটা ছাড় দিক, কারণ নির্বাচনকে সামনে রেখে জামায়াতি সব জায়গা থেকে সরে আসবে। ধরুন গণভোট যদি একই দিনে হয়, একই সাথে নোট অফ ডিসেন্ট ছাড়া যদি গণভোট হয়, আর নোট অফ ডিসেন্ট সহ যদি গণভোট হয়, যেটা বিএনপি চাইছে, আগে যেভাবে কথা ছিল, তো তাতে অ্যাপারেন্টলি মনে হবে যে জামাত যা চাইছে সেগুলো কোনোটাই হলো না। সো সে চাপ তৈরি করছে বিএনপি আমি একটা দুটো করি, এবং এই কারণে সে কত ইললজিক্যাল দাবিও সামনে এনেছে। লোয়ার হাউস পিআর বলবে, আমি তো লোয়ার হাউস পিআর থেকে সরে এসেছি, আমি তো ঠিক আছে গণভোট ওই দিন চাইছি, তো তুমি একটু আপার হাউস পিআরটা মেনে নাও। এই চাপটা দেয়া নেয়া, একই সাথে জামাতের সাথে না হলেও এনসিপির কিন্তু, এনসিপির প্রতিনিধি আছেন, তিনি হয়তো স্বীকার করবেন না, তারা ফর্মালি অস্বীকার করেছেন একটা রিপোর্ট নিয়ে। এনসিপির কিন্তু নির্বাচনী জোট এবং তাদের প্রাপ্তি অপ্রাপ্তির আলোচনা আছে। জামাতের সাথে বিএনপি জোট হচ্ছে না, কিন্তু এনসিপির সাথে জামাত এবং বিএনপি উভয়েরই জোট হওয়ার সম্ভাবনা আছে, এটা তারা স্বীকার করছেন। বিএনপির সাথে যে একটা খবর এসেছিল কতগুলো সিট এবং কয়জন মন্ত্রী, সেটা তারা অস্বীকার করেছেন। সো এনসিপিও এই যে তার দাবি উত্থাপন করছে নোট অফ ডিসেন্ট ছাড়া জুলাই সনদ হতে হবে, গণভোট হতে হবে, আমি মনে করি এটা বিএনপির উপরে চাপ দেয়া, যাতে বিএনপির সাথে তার নেগোসিয়েশনটা বেটার হয়। কারণ যখন আপনি এগুলো, আমি আবারও বলছি, কোনোটা আমি প্রবলেম বলছি না, সারা পৃথিবীর নিয়মই এটা, আর আমাদের এই অঞ্চলের নিয়মই হচ্ছে এটা, যে আপনি কতগুলো দাবি দাওয়া আনবেন, চাপ প্রয়োগ করবেন, চাপ প্রয়োগ করে যদি আপনি গণতান্ত্রিক রাজনীতিতে এগুলো খারাপ কিছু না, একেবারেই না, আপনি গণতান্ত্রিক পরিসীমার মধ্যে অন্য দলকে চাপ দেবেন, তাকে একটু ব্যাকফুটে নেওয়ার চেষ্টা করবেন, ব্যাকফুটে নিলে আপনি বেটার বার্গেইন পাবেন। আমরা এই জিনিসগুলো দেখছি। তো সমাধান আসলে হতে হবে রাজনৈতিকভাবে, এটার আসলে কোনো টেকনিক্যাল সমাধান আমি দেখি না। জি আদিব, যেটি জাহেদ ভাই বলল যে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব যেমন আপনারা করছেন, এবং নোট অফ ডিসেন্ট জুলাই সনদে থাকতে পারবে না, এটি বলে আসলে বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের একটা রাজনৈতিক চেষ্টা বা কৌশল সেটি আপনারা হাতে নিয়েছেন, এটি একটি দিক। আরেকটি বিষয় হচ্ছে যে বিএনপি বলছে যারা গণভোট নিয়ে দাবিতে এখন রাজপথে আছেন তারা আসলে নির্বাচনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা বা নির্বাচন পেছনে একটা ষড়যন্ত্রে লিপ্ত। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছে সবাইকে ধন্যবাদ জানাই। আমার সাথে উপস্থিত আছেন আরও দুজন সহ আলোচক, তাদেরকেও ধন্যবাদ। প্রথমত বিষয় হচ্ছে যে প্রাপ্তি অপ্রাপ্তির কথাগুলো যদি বলা হয়, দেখেন এটা জায়েদ ভাই আরও ভালো বুঝবেন যে ঐক্যমত শুরু করার পর থেকে আমরা যে স্পেসিফিক দাবিগুলো করে আসছিলাম ঐক্যমত প্রশ্নে, বিশেষ করে জুলাই সনদের আইনি ভিত্তি এবং এটা আগামী নির্বাচন, গণপরিষদ নির্বাচন করা এবং সেটি মাধ্যমে নতুন সংবিধান করা, সেই দাবির থেকে কিন্তু আমরা কখনো নড়িনি এবং সেটার জন্য হচ্ছে কোনো ধরনের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব যোগ হয়নি। দ্বিতীয়ত বিষয় যেটি হচ্ছে যে এখন যে আলাপগুলো আসছে, এটা হচ্ছে যে আমাদের যে বিদ্যমান, আমরা একটা অভিযোগ অনেক আগেই করে আসছি, সেটা হচ্ছে যে জুলাই সনদকে আমরা বলছি মৌলিক সংস্কারের ভিত্তিতে হতে হবে, এবং এই মৌলিক সংস্কারের ক্ষেত্রে আমরা দেখেছি বিশেষ করে বিএনপি এবং জামাতের যেই দলের যতটুকু হলে তার কর্তৃত্ব কমে যাবে নেক্সট ইলেকশনকে কেন্দ্র করে, তারা ওই পর্যন্ত গিয়ে নোট অফ ডিসেন্ট বিশেষ করে দিয়ে থাকেন আর কি। যেমন ধরেন মৌলিক সংস্কারের ক্ষেত্রে বেশ 3-4টা বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, জামাতের তেমনি আবার নোট অফ ডিসেন্ট আছে। যেমন একটা দাবি ছিল না যে ধরেন বিরোধী দলের প্রধান নেতা একই সাথে দলীয় প্রধান থাকতে পারবেন, এরকম একটা প্রস্তাবনা ছিল। এটা আবার জামাতের নোট অফ ডিসেন্ট। জামাত চিন্তা করছে তারা বিরোধী দল হলে তারা আমি যদি দলের প্রধান থাকতে না পারে, নারী আসন নিয়ে জামাত তার মতন করে একটা নোট অফ ডিসেন্ট দিয়েছে।
এনসিপিরও একটা আছে। হ্যাঁ, না, নারী আসনে এনসিপির নোট অফ ডিসেন্ট পজিটিভ, মানে Positive, এটা হ্যাঁ, ওরা বেশি- নেগেটিভ ওরা না, বেশি চেয়েছে। মানে নোট অফ ডিসেন্ট মানে তো সব সময় নেগেটিভের হয়। এনসিপিটা ছিল পজিটিভ, যে এনসিপি বলছে ন্যূনতম 15 থেকে 20% যেন যারা মনোনয়ন দেয় দলগুলো তার যেন মনোনয়ন তালিকায় থাকে, এটা ছিল এনসিপির প্রস্তাবনা আর কি। তো এই যে ধরেন দলগুলোর দাবি অনুযায়ী তারা নোট অফ ডিসেন্টগুলো ঠিক করছেন, এবং মজার বিষয় হচ্ছে যে এই ঐক্যমত কমিশনে এনসিপির পাশাপাশি সবচেয়ে বেশি রাজনৈতিক দল আকারে গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার এবং এবি পার্টির কাছাকাছি ছিল সংস্কার প্রস্তাবনাগুলো। কিন্তু আমরা অনলাইনে এবং হচ্ছে পুরো পারসেপশনটা কি, পারসেপশনটা হয়েছে বিএনপির যারা ন্যারেটিভ আছে কিংবা অনলাইন অ্যাক্টিভেশন তারা করতেছে যে এনসিপি জামাত দাবি করতেছে এটা, জামাতে যারা আছেন তারা কখনো বলতেছে এনসিপি বিএনপি, ঠিক আছে, তাদের এইরকম তারা দাবি করতেছে একটা সমঝোতার ইলেকশন করতেছে, আসন ভাগাভাগি করতেছে। এটার দ্বারা মূল বিষয়টা হয়েছে যে দেখেন আপনি অভ্যুত্থান পরবর্তীতে একটা বড় রেডিক্যাল জিনিস পরিবর্তন করছে, এখানকার তরুণরা রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন এবং তারা এই চিন্তাটা তারা কোনো ধরনের বনিতা ছাড়া করতে পারেন। আপনি দুই একজনের হয়তো সমালোচনা করতে পারেন, কিন্তু ওভারঅল যে তারুণ্য এই গত 1-1.5 বছর যে রাজনীতিটা করছে কোনো ধরনের খুব বড় ধরনের চাওয়া পাওয়া ছাড়া তারা পুরনো রাজনীতিবিদরা যেটা তাদের অভিজ্ঞতা হিসাবে জাহির করতে চান যে আমি 80 দাবি করব, আমার 40 পূরণ হওয়ার পর আমি বলবো যে রাজনীতি যে আর্ট অফ নেগোসিয়েশন বলে আমি হচ্ছে একটা রাজনীতি অভিজ্ঞতা করব। আপনি তারুণরা কিন্তু এই ধরনের আমাদের এই অবস্থান ছিল না। এটা আপনি হাদি ভাইদের ইনকিলাব মঞ্চে বলেন তারা যে দাবিগুলো করছে একেবারে স্পেসিফিক, মানে এখানে কোনো সার নাই, কিংবা আরও যারা জুলাই নিয়ে কাজ করছে এইরকম দাবি। বিষয়টা হচ্ছে যে জুলাই সনদে যখন এনসিপি স্বাক্ষর না করে বলছে যে 3টি দাবির হইলে আমি স্বাক্ষর করব এবং একটা নৈতিক অবস্থান নিয়েছে, এবং সেখানে আপনি দেখবেন যে দলগুলোর বাহিরে জুলাই রিলেটেড অন্য অন্য সংগঠনগুলো এবং তরুণরা কিন্তু এক প্ল্যাটফর্মে আছে, এবং বিএনপিরও তরুণরা, জামাত ইসলামের অনেক তরুণ নেতারা এই পক্ষে মতামত উৎপাদন করছে। ঠিক তার 2-3 দিন পরে আমরা দেখলাম জাতীয় বেশ কয়েকটি পত্রিকা এবং মিডিয়াতে যে বিএনপির সাথে 20 সিটের সমঝোতা করছে এনসিপি। তাহলে এই আলাপটা দেওয়ার মানিটা কি? আলাপটা দেওয়ার মানিটা হচ্ছে যে এনসিপির যে মোরাল যে অবস্থানটা, তরুণদের যে মোরাল অবস্থানটা, আমাদের পুরনো এস্টাবলিশমেন্ট, পুরনো বুড়ো রাজনীতিবিদরা এই তরুণদের মোরালিটিকে প্রশ্নবিদ্ধ করে জাতির সামনে এভাবে পোট্রে করতে চাচ্ছে যে এরা আসলে সিট নেগোসিয়েশনের জন্য হচ্ছে এখানে স্বাক্ষর করে না, এরা হচ্ছে ওই দাবির জন্য হচ্ছে স্বাক্ষর করে না, কিংবা হচ্ছে ওই সংসদে যারা গেছে ধরেন হচ্ছে আন্দোলন করতে, সেখানে সরকারের অব্যবস্থাপনা ছিল, সেটাকে হচ্ছে ধরেন যারা হচ্ছে সনদে স্বাক্ষর করে না কিংবা নানা দাবি করছে তাদের দিকে হচ্ছে এই মানে গুলিটা তাদের দিকে হচ্ছে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ফলশ্রুতিতে এই যে আলাপগুলো যে সিট নেগোসিয়েশনের আলাপগুলো, আমি এখন ধরেন পত্রিকাগুলো খুব স্পেসিফিক নাম বলবো না, যেহেতু আগে আমি গণমাধ্যমে কাজ করছিলাম, তা ফলশ্রুতিতে অনেক সময় অনেক গণমাধ্যমের বন্ধুরা হচ্ছে এটা নিয়ে হচ্ছে আমার উপর খুব বিরাগভাজন হবেন। তো এই ধরনের নিউজগুলো হচ্ছে এস্টাবলিশমেন্ট। এবং আপনি দেখেন প্রথম আলো নিউজের হেডলাইনটা দেখেন, হেডলাইনটা সে করেছে যে আসন সমঝোতা। তাহলে আমরা গত 20 বছরে কি দেখেছি? 4টা নির্বাচন শেখ হাসিনা সমঝোতার ভিত্তিতে করেছে, বিনা ভোটে করেছে, রাতের আধারে করে সমঝোতার, মানে তার বিরোধী দল কে হবে, সরকারি দল কে হবে, সব সে সেট আপে করছে। তাহলে এই ইলেকশন যদি এই রকম সমঝোতার একটা আলাপ যদি জাতির ভিতরে এস্টাবলিশ করা যায়, তাহলে এই জাতি 2 দিন পর প্রশ্ন তুলবে তাহলে হাসিনা কি ভুল করছে? হাসিনা সমঝোতার ইলেকশন করছে, তোমরাও সমঝোতার ইলেকশন করছো। আগে হচ্ছে ওই সংসদের আসন ঠিক হয়তো গণভবন থেকে, এখন হয় লন্ডন থেকে, মানে অর্থাৎ পুরো আগামীর ইলেকশন জনগণের ভোট দিয়ে যে নির্বাচিত হবে সেই আলাপটাকে সরিয়ে দিয়ে মানুষের উপর, কারণ বাংলাদেশের তো ধরেন একটা পার্সেন্টেজ ভোটার তারা চিন্তা করে যে আমার ভোটটা পচাবো না, আমার একটা আশ্রয় লাগবে, কারণ তার উপরে ওই আসনে যে এমপি হন সে তার উপরে কর্তৃত্ব দখলদারি নিয়ে নেয়। সেই জায়গার থেকে এই যে একটা ন্যারেটিভ যাওয়াটা যে আসন সমঝোতা হবে লন্ডন থেকে, এই জিনিসটা হচ্ছে ওভারঅল বাংলাদেশের গণতন্ত্রের জন্য আগামী নির্বাচনে, যেমন কি বিএনপির জন্য এটা খুবই ভয়ঙ্কর রকম হচ্ছে, এটা বিএনপির রাজনীতির জন্য নেগেটিভ।